দর্শক স্বাগত নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন SSRM জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সঙ্গে আজকে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। কথা বলতে চাই টিকা ও তারপর এই প্রসঙ্গ নিয়ে। আজকে সারা দেশে টিকা দেওয়া শুরু হয়েছে এবং এই টিকাটি আসলে আজকে প্রায় অনেক মানুষ গ্রহণ করেছেন এবং আসলে এই কার্যক্রমটি চলতেই থাকবে। এটি একটি বাস্তবতা এবং টিকা নিয়ে আসলে অনেক রকম কথা হয়েছে টিকা দেওয়ার আগ পর্যন্ত এবং সেটি আসলে অনেক ক্ষেত্রে রাজনৈতিক পর্যায়েও গিয়ে গড়িয়েছে। সেই সমস্ত প্রসঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে যারা আজকে আছেন তাদের সঙ্গে প্রথমে আপনাদেরকে পরিচয় করাতে চাই। আমাদের সঙ্গে আছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, প্রতিষ্ঠাতা গণস্বাস্থ্য কেন্দ্র। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব মোহাম্মদ আরাফাত, চেয়ারম্যান সুচিন্তা ফাউন্ডেশন। আপনাকেও স্বাগত। এবং দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন তারা আমাদের সঙ্গে যুক্ত আছেন টেলিভিশন সেটের সামনে এবং তারা চাইলে যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, আমাদের নিউজ 24 এর ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েব পোর্টালে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, প্রশ্ন তর্ক যুক্তি উপস্থাপন করতে পারেন। আপনারা দুজনে আজকে টিকা গ্রহণ করেছেন, এটি দিয়ে আলোচনা শুরু করতে যাব। প্রথমে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনার কাছে প্রথম প্রশ্ন, টিকা নেওয়ার পর কয়েক ঘন্টা পার করলেন, আপনি আসলে কেমন অনুভব করছেন সেটি আপনার কাছ থেকে প্রথমে শুনে আসি। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। এটা খুবই ভালো লেগেছে, খুব হসপিটেবল ছিল আমার বিএসএমইউ। আমি আশা করি প্রতিদিন ডাক্তার সাহেবরা এরকম হসপিটেবল থাকবেন, হাসি খুশি থাকবেন। নার্সরা এসে এসে কথা বলেছেন, আমি দেখা না পাই এটা যাতে। আমার কাছে পরে একটু খারাপ লাগলো, এত সুন্দর বিল্ডিংটা এখনো নাকি উদ্বোধন হয়নি। আমার মাননীয় প্রধানমন্ত্রী এটা করে দিয়েছেন, এটা আরেকটা ভালো কাজ করেছেন। এটাকে আমার মতে ওনার এটার উদ্বোধন করা উচিত, উনি এখানে টিকা নিয়ে এটার উদ্বোধন করে দেওয়া উচিত। এবং আশা করি যে ডাক্তার সাহেবরা গবেষণার দিকে আরো মনোযোগ দেবেন, কেবল প্রাইভেট প্র্যাকটিস না করে মনোযোগ দিয়ে বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রকে উপরের দিকে নিয়ে যাবেন। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন আছে। জাফরুল্লাহ চৌধুরী, আপনার কাছে আরেকটি প্রশ্ন আছে আমার। এই টিকা ব্যবস্থাপনার সবকিছু আপনি নিজের চোখে আজকে দেখেছেন, সবকিছু মিলে আপনার কেমন মনে হচ্ছে? টিকা ব্যবস্থাপনা, আজকে তো ভিআইপিরা টিকা নিলেন এবং কালকে থেকে হয়তো আরো সাধারণ মানুষ যুক্ত হবেন সেখানে, কি মনে হয়েছে আপনার জাফরুল্লাহ চৌধুরী? আমার কামনা হলো যে আমার প্রধানমন্ত্রী, যদিও উনি সাধারণ না, উনি অসাধারণ, উনাকে দিয়ে আমার সাধারণ মানুষের টিকা দেওয়া উনি নেবেন, উনি এখানে বিএসএমই নেবেন, এটার উদ্বোধন করবেন। আর একটা রিক্সাওয়ালা বা যাদেরকে উনি এত স্নেহ করেন, যাদেরকে ভালোবাসেন, যাদের জন্য বাড়িঘর করেছেন, তাদেরই একজনকে নিয়ে উনার সাথে টিকা দেবেন। এটা তো আমার আশা হলো যে উনি তো আমাদের সবার প্রাণের মানুষ, এই ভালো কাজটা উনাকে দিয়েই যাত্রা শুরু হবে। আরেকটি প্রশ্ন করতে চাই আপনাকে টিকা সংক্রান্ত বিষয়ে, আসলে সেটি হচ্ছে যে এই টিকা ভারত থেকে আনা হয়েছে নাকি অক্সফোর্ডের টিকা, এটা নিয়ে বেশ বিতর্ক চলছিল রাজনীতির মাঠে। যদিও আমরা শেষ পর্যন্ত জানি টিকাটি অক্সফোর্ডের টিকা, ভারতেও সেখানে উৎপাদন করা হয়েছে, সেখান থেকে বাংলাদেশ নিয়ে এসেছে। আপনাদের জি, আপনি বলছিলেন। এটা 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 অকারণে গুজব সৃষ্টি, অকারণে অজ্ঞতার পরিচয় দেওয়া। এটা এটা অক্সফোর্ডের টিকা, ভারতে তৈরি হয়েছে। প্যারাসিটামলটা যদি যেখানে হোক না কেন ওখানকারই, এখানে আমরা তৈরি করেছি। ওখানে ওখানে ভারতের এইটা সিরাম ইনস্টিটিউটে, এটা তাদের বড় ইনস্টিটিউট উৎপাদিত হয়েছে। আমি আগে বলেছি, আমি আরাফাত যেখানে ছিলাম, আমি আশা করছি আরাফাত পুশ করবে বাংলাদেশে টিকা তৈরি করবে। আমরা এটা দিয়ে যাত্রা শুরু করব। আমাদের দেশে এই 6 মাসের মধ্যে টিকা তৈরি করা সম্ভবপর। আমাদের গবেষণার দিকে আরাফাতরা করবেন, সোশ্যালজি, মানুষের এই জাতীয় ভুলভ্রান্তি কেন ছড়ায়, কি করে, কোথায় সরকারকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর পলিটিক্যালদের একটা রাজনৈতিক ইতিহাস হবে যে ভালো কাজে সবাইকে একত্রেই কাজটা করতে হবে। এটাকে রাজনীতির জন্য ব্যবহার করা মোটেই ঠিক কাজ না। আর এটাকে আমি আজকেও বলেছি, আপনাদের ওখানে আসার আগে ওখানে আমাকে জিজ্ঞাসা করেছিল আমার কার প্রতি কি পরামর্শ। প্রধানমন্ত্রীর কথা তো বললাম, উনি নেবেন, এসে উদ্বোধন করবেন। আর বিএনপির প্রতি উপদেশ আমার, তারা এটাকে নেবেন, অতি সত্বর নেবেন, নিয়ে ভালো সুস্থ সমর্থ থাকবেন যাতে আন্দোলন করতে পারেন। জি, আপনার কাছে এই প্রসঙ্গে আমি একটু পরে আবারও আসছি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনি আমাদের সঙ্গে থাকুন। জনাব মোহাম্মদ আরাফাত, আপনার কাছে আসি। টিকা আপনিও নিয়েছেন, প্রথমত আপনি কেমন ফিল করছেন সেটি একটি প্রশ্ন, এবং তার পাশাপাশি বাংলাদেশি টিকা আসবে না, বাংলাদেশি টিকা আসলে মানুষ টিকা নেবে না, এই সমস্ত অনেক গুজব ভ্রান্তি আমাদের সমাজের মধ্যে ছিল, আর সেটিকে জয় করতে পেরেছি বলে মনে হচ্ছে আজকের দিনে আমাদের। সবকিছু নিয়ে প্রথমত আপনার ভূমিকার ব্যাখ্যা কি আছে, মোহাম্মদ আরাফাত? জি, আপনাকে ধন্যবাদ।
না, আপনি ঠিকই বলেছেন। টিকা নিয়ে আসলে এক ধরনের কি বলবো, এক ধরনের বিভ্রান্তিকর কিছু বিষয় আসলে ঘটেছে দেশে, যেটি খুবই দুঃখজনক। তবে আমার মনে হয় এগুলো সব কেটে গেছে। স্পেশালি আমি আজকে জাফরুল্লাহ সাহেবকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। উনি সবার আগে যে উনি টিকাটা নিলেন, নিয়ে উনি একটা পজিটিভ মেসেজ দিচ্ছেন। উনি এর আগেও আমার সাথে একটা টক শোতে পজিটিভ মেসেজ দিয়েছেন। উনি বলেছিলেন যে উনি সুযোগ পেলে আগে নিবেন এবং সবাইকে আহ্বান জানিয়েছেন। আমার মনে হয় জনস্বাস্থ্য এবং জনস্বার্থ যেখানে জড়িত, সেখানে ইতিবাচক ভাবেই আমাদের মেসেজগুলি দেওয়া উচিত এবং আমাদের পদক্ষেপগুলি নেওয়া উচিত। রাজনীতির অন্যান্য বিভিন্ন বিষয় আছে, সেগুলো নিয়ে রাজনীতি তর্ক বিতর্ক মতবিরোধ থাকতে পারে, কিন্তু মানে বৃহত্তর জনগোষ্ঠীর যে আপনার সুরক্ষা এবং স্বাস্থ্য সেবা বা তাদের যে আপনার ওয়েলফেয়ারটা, এটা আমাদের সব মানে অগ্রাধিকার দিতে হবে সবার আগে, যে কোনো পেটি পলিটিক্স বা সস্তা রাজনীতির আগে। তো সেই জায়গা থেকে আমি মনে করি সব মিলিয়ে এটা খুবই ইতিবাচক হয়েছে। জনসাধারণের পক্ষ থেকে অনেক সাড়া আছে এবং বিভিন্ন জরিপেও জানা গেছে যে ৭৫% থেকে ৮৪% পর্যন্ত মানে মানুষ আসলে টিকা নিতে আগ্রহী। এর একটা ভালো দিক। এবং সবচেয়ে বড় জিনিস, আমি আজকে ইন্টারেস্টিং কথা বলি, আজকে আমার কিছুদিন আগে আমার কলিগ ছিলেন, আমি যে ইউনিভার্সিটিতে পড়াই, তিনি রিসেন্টলি লন্ডনে গেছেন। মানে লন্ডনে ঠিক না, মানে ইউকে তে আরেকটি শহরে, যেখানে অন্য একটি ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন। আমি যখন ফেসবুকে আমি পোস্ট দিয়েছি যে আমি টিকা নিলাম, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা টিকা, সে মেসেজ পাঠিয়েছে যে ওখানে পোস্ট করেছে যে আমরা ইউকে থেকে অক্সফোর্ডের টিকা নিতে পারিনি, আপনারা বাংলাদেশে বসে অক্সফোর্ডের টিকা আমাদের আগে নিয়ে ফেললেন। এটাই মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিজমার একটা দিক। তো এটা কিন্তু মানতে হবে দিন শেষে, যে আমরা এত আগে আমাদের সমগোত্রীয় দেশগুলোর মধ্যে অনেক আগে টিকাটি যে পেলাম, ধরেন কোভ্যাক্স এবং গ্যাভির জন্য যে টিকাটা, এটা তো আমরা পাবো ইভেন্চুয়ালি, অন্যান্য তৃতীয় বিশ্বের দেশ বা সকলেই পাবে, সেটার জন্য হয়তো আমাদের জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু সেই তুলনায় আমরা কিন্তু অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা টিকাটা তুলনামূলকভাবে আগে পেয়ে গেলাম, আগে এটা চালু করলাম টিকাদান কর্মসূচি। সব মিলে আমি মনে করি যে ভ্যাকসিন ডিপ্লোম্যাসিতে একবারে ফ্রন্ট লাইনে থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নেতৃত্বটা উনি দিয়েছেন, যে ইতিবাচক জায়গা থেকে যে রাজনীতিটা উনি করেছেন, এটা হচ্ছে অপরাজনীতির বিপরীতে যে সঠিক শুদ্ধ শুভ রাজনীতির যে জায়গাটা, তার একটি ফল আমরা জনগণরা পাচ্ছি। এই জন্য বিশেষভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমার আহ্বান থাকবে ডাক্তার জাফরুল্লাহ সাহেবের সাথে সুর মিলিয়ে যে সবাই আমরা ইতিবাচকভাবে এই টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ করি এবং আমাদের সকলের স্বার্থেই এটি আমাদের করা উচিত, নিজের স্বার্থে, পরিবারের স্বার্থে, সমাজের মানুষের স্বার্থে, দেশের স্বার্থে। এটি আমার মেসেজ। মোহাম্মদ আহমেদ, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন আছে। আজকের দিনেও আসলে টিকা নিয়ে বিএনপির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। তারা বলেছেন যে আসলে এটি ভারতের টিকা, এই টিকা নেওয়ার কোনো মানে হয় না, এই টিকার গ্রহণযোগ্যতা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। মানে আপনি বলছিলেন যে আসলে মেঘ কেটে গেছে। আমাদের তো মনে হয় টিকা নিয়ে পলিটিক্স বা টিকা নিয়ে বিভ্রান্তির গুজব সেটি এখনো চলমান, নানা ফরম্যাটে চলমান। সেটি প্রতিরোধ করার জন্য কি ব্যবস্থা সরকারকে নিতে হবে, কি মনে করেন আপনি? আমি আসলে আজকে নিউজগুলি খুব একটা ফলো করতে পারিনি। আজকেও যদি এটা বলে থাকে তাহলে খুবই দুঃখজনক, কারণ এটি ভারতের টিকা নয়। এটি আমরা জানি এটি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা টিকা, যেটি অনেকগুলো প্রতিষ্ঠানকে প্রোডাকশনের দায়িত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে ভারতের অবস্থিত সেরাম ইনস্টিটিউট একটি প্রতিষ্ঠান যারা এটা প্রডিউস করছে। তো আমরা সেরাম ইনস্টিটিউট থেকে টিকাটি এনেছি, ভারতে অবস্থিত সেরাম ইনস্টিটিউট থেকে টিকাটি এনেছি, বাট টিকাটি ভারতীয় নয়, এটি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা টিকা। কাজে এই জায়গাটি পরিষ্কার জানা প্রয়োজন আমার মনে হয় সবার। এবং ভারতীয় যে টিকাগুলো আছে, ভারতে উদ্ভাবিত সেই টিকাগুলো তো ট্রায়াল ভারতেই শেষ করতে পারেনি, ভারত নিজের সরকারই তো সেগুলোকে অনুমোদন দেয়নি। কাজে সেই টিকাগুলো বাংলাদেশে আসার তো প্রশ্নই আসে না। তবে আপনাকে আরেকটা তথ্য দিয়ে রাখি, যেটা নিয়ে একটু বিভ্রান্তি তৈরি হয়েছিল। ভারতে উদ্ভাবিত ভারত বায়োটেকের টিকা ট্রায়ালের জন্য বাংলাদেশকে তারা আবেদন করেছিল, যেমন সিনোভ্যাক। আপনার চীনের টিকাও আমাদের এখানে ট্রায়ালের জন্য বলা হয়েছিল। আমরা কিন্তু সকল ট্রায়ালের জন্য যতগুলো আবেদন সবগুলোকে বাংলাদেশ সরকার নাকচ করে দিয়েছে। আমরা কিন্তু ট্রায়ালে যাচ্ছি না কোন টিকা নিয়ে, যে টিকা অনুমোদন পায়নি সেই টিকাতে আমরা যাচ্ছি না। আমরা যে টিকাটি ব্যবহার করছি এখন, যেটা বাংলাদেশে এসছে, সেটি ইতিমধ্যে ট্রায়াল হয়ে গেছে, যুক্তরাজ্যে ট্রায়াল হয়েছে। ট্রায়াল হওয়ার পরে যুক্তরাজ্যের মানে ব্রিটেনের আপনার স্বাস্থ্য রেগুলেটরি যে বডি, তাদের অনুমোদনের পরে তারপরে বাংলাদেশে এটা টিকাটি প্রয়োগের জন্য এসেছে, ট্রায়ালের জন্য নয়। কাজে এই জায়গাটি
সত্যের স্বার্থে পরিষ্কার করা দরকার এবং আমাদের সবার জানা দরকার। জি, আপনার কাছে আমি আসি একটু পরে। আবার ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আপনার কাছে আসি। আসলে আমরা টিকার পাশাপাশি টিকা নিয়ে রাজনীতি নিয়েও কথা বলতে চাই আজকের দিনের বাস্তবতায়। আপনি আপনার জায়গা থেকে আপনার ব্যাখ্যা স্পষ্ট করেছেন, কিন্তু আসলে আপনারা যারা বিরোধী পক্ষ আছেন, যারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করার চিন্তা করছেন, নানা রকম বিরুদ্ধ কথাবার্তা আপনারা বলেন পলিটিক্যাল কারণে আর কি, তাদেরই একজন বড় দল বিএনপি, তারা যদি এখনো এই বাস্তবতায় দাঁড়িয়ে টিকা নিয়ে এরকম তথ্য দেয়, সেক্ষেত্রে কি মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর সম্ভাবনা আছে কিনা, বা বিএনপি সম্পর্কে মানুষের ধারণা কি দাঁড়াবে শেষ পর্যন্ত? জাফরুল্লাহ চৌধুরী। এটা খুবই দুর্ভাগ্যজনক হবে। এটা আজকের এই বক্তব্য, এটা কি এটা রিজভির বক্তব্য না কার বক্তব্য আমিও দেখিনি, সেটা এটা খুবই ভুল কাজ হবে তাদের জন্য। আমি তো পরিষ্কার করে বলি, তাদের উচিত হবে সবার আগে টিকা দেওয়া, কেননা তাদেরকে সুস্থ থাকতে হবে, আন্দোলন করতে হবে। এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হতে আন্দোলন করবে কি করে? সবটা যদি আমরা সিঙ্গাপুরে আর বাইরে দৌড়াতে থাকি রোগ শোক নিয়ে, আন্দোলন করতে পারবো না। সুতরাং এটাতেও ভুলিটা না, দু একবার একটু শেষ দিয়ে কথা বলতে হয়, রাজনীতিতে ঠোকাঠুকি একটু আছে, তাহলে পারসিস্ট করা উচিত না, এটা ভুল কাজ হবে। আমার আবেদন থাকবে তারা এটা নিয়ে আর মোটেই বাধা করবে না। এটা সরকারকে তারা, আমি যেমন খোলা মনে আহ্বান করছি, এটা কোনো কিছু আমি আমাকে ভাই একটু বইলা দেন, কেউ আমাকে বলে নাই, এমনকি আরাফতও বলে নাই, যে বরঞ্চ উল্টা জিজ্ঞাসা করেছে আপনার কি অভিমত। এটা এইবার সেফ। হ্যাঁ, তবে আপনাদেরকে আমি একটা উপদেশ দেই, বেসরকারি কোনো টিকা নেবেন না। জি, আপনি এটা নিয়ে কথা বলেছিলেন, বেসরকারি টিকা নিয়ে, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? বেসরকারি টিকাতে ঘাপলাবাজি থাকতে পারে, কিন্তু এই সরকারের যে চাওয়া টিকা, এটা একবারে সেফ। এবং আমি বলি, আমাকে তারা তো আমি বলি, তারা প্রতি 5 মিনিট পর পরই আমাকে নড়াচড়া কম করে সবকিছু, এবং এখানে আমাকে অনুরোধ করেছে আমি যেন আজকে বাসায় না যাই, আরো যেন ভালোভাবে অবজার্ভ করতে পারে। এটা আমি জনগণকে একদম পরিষ্কার, অত্যন্ত খোলা মনে একটা দেশের সুস্থ স্বাধীন নাগরিক হিসাবে, এবং যিনি একটা সুস্থ সচেতন রাজনীতি সচেতন ব্যক্তি হিসাবে বলছি, বিএনপিকে বলছি, আপনারা এসে আপনারা যেদিন টিকা নিতে আসবেন, আপনারা যদি ভয় পান, আমি আপনাদের সাথে থাকবো, আপনারা যেন সবকিছু অবজার্ভ করতে পারেন। আর আপনারা সবাইকে নিয়ে আসেন, সবাই টিকা নেন। আপনারা বরঞ্চ দাবি করেন, আমি যে দাবিটা করছি, সাধারণ মানুষকে আরো ব্যাপক হারে টিকা দেওয়া হোক, রিক্সাওয়ালাকে, বাড়িটিকে, ছোট দোকানদারকে, পথে ঘাটের এটাকে। আপনাদের রাজনীতি হবে তাদের জন্য। এটা টিকা ঠেকিয়ে দেওয়া তো বুদ্ধিমানের কাজ না। টিকা বরঞ্চ গভর্নমেন্টকে বলেন, তুমি এনাফ করছো না, এতই দেরি লাগবে কেন, আরো তাড়াতাড়ি আনো, সবাইকে দাও। পজিটিভ রাজনীতি করতে হবে আমাদেরকে নিয়ে যেতে হবে তাদেরকে প্রত্যেকটা জায়গায়। আমি তো বলি বিএসএমইউরই খুবই সুন্দর, আপনাদের এটা অ্যাজ পার ইউরোপেও এর চেয়ে বড় স্ট্যান্ডার্ড নেই। আমি আপনাদের খোলা মনে বলতে পারি, আমি এক ব্যক্তি পৃথিবীর অন্তত 150টা দেশের স্বাস্থ্য ব্যবস্থা দেখেছি, ঘুরেছি। আপনাদের একদম ডব্লিউএইচও বহুদিনের তাদের কৃতি, তাদের সবকিছু দেখি জানি, বলছি খুবই ভালো। তবে আমি আবারই করছি, আমার মাননীয় প্রধানমন্ত্রী এটাকে উদ্বোধন করা উচিত, উদ্বোধন করে বলা উচিত সকল রকম মেডিকেল কনফারেন্সে, এবং এখানেই হবে, আমাদের ডাক্তাররা সব লাইব্রেরির সুযোগ পাবে, পড়াশোনা করবেন, গবেষণা করবেন। সেটা আমরাও তাদের বক্তব্য শুনতে যাব, মধ্যে শুনতে যাব। জনগণ তারা যদি কোথাও আমাদের ক্রিটিসিজম কিছু করা থাকে, সেখানে বসে করব। ব্যাকডোর পিছন দিকে হিট করার মানে হয় না, সামনে বসে আলাপ-আলোচনা করব। জি, আপনার কাছে আমি আসি একটু পরে আবারও। মোহাম্মদ আরাফাত, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আসলে, জি আপনার কাছে আসছি জাফরুল্লাহ চৌধুরী, একটু পরে আপনার কাছে আমি আবারও আসছি। মোহাম্মদ আরাফাত, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই টিকার নিবন্ধন সংখ্যা নিয়ে আসলে কালকে পর্যন্ত একটা বিতর্ক ছিল, আসলে এত বেশি মানে প্রচারণার পরেও এত কম মানুষ টিকাতে নিবন্ধন কেন করেছেন, এই নিবন্ধনের সংখ্যাটা একটু বেশি বাড়ানো যেত কিনা, বা একটু বেশি বাড়তে পারতো কিনা, এই গুজব বা বিভ্রান্তিকে আসলে নিবন্ধন করতে মানুষকে নিরুৎসাহিত করেছে কিনা কোনো কোনো ক্ষেত্রে, বা আসলে নিবন্ধন নিয়ে আপনার কি ব্যাখ্যা আছে মোহাম্মদ আরাফাত? যে না, ধন্যবাদ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে গুজবের দ্বারা প্রভাবিত হয়ে নিবন্ধন কম হচ্ছে, কারণ
জরিপ তো বলছে যে 75 থেকে 84% মানুষ টিকা নিতে আগ্রহী। জি কাজেই মানুষের মতামত কিন্তু বোঝা যাচ্ছে যে টিকার পক্ষে। তবে নিবন্ধন নিয়ে যেটা হয়েছে যে যেহেতু ধরুন এটা তো একটা ডিজিটাইজ ফরম্যাট, কিছু চ্যালেঞ্জ আছে অনেক মানুষের ক্ষেত্রে নিবন্ধন করতে কম্পিউটার অ্যাক্সেস পাওয়া বা জিনিসগুলো বুঝে করা, এগুলো কিছু তো ধরেন চ্যালেঞ্জ আছে, যে কারণে সরকার এখন কিন্তু চিন্তা করছেন, যেটা আমি শুনলাম টেলিভিশনও দেখলাম খবরে, যে এই আপনার অ্যাপের মাধ্যমে বা আপনার ওয়েবসাইটস এর মাধ্যমে নিবন্ধনের বাইরেও তারা অন্যান্য উপায়গুলোকেও এখন খোলার কথা বলছেন। তা আমার মনে হয় যে আপনার যেহেতু একেবারে প্রথম দিকে আস্তে আস্তে আমার মনে হয় এটা বেড়ে যাবে, নিবন্ধনের এই সমস্যা থাকবে না আশা করি, এবং বিভিন্ন ধরনের উইন্ডো খোলা দরকার হ্যাঁ যে নিবন্ধনের প্রক্রিয়ার জন্য, এবং তার মাধ্যমে আর অনেক বেশি মানুষকে এখানে সংযুক্ত করা সম্ভব হবে বলে আমি মনে করি। জি, জাফর চৌধুরী, আপনি কি সেটাই মনে করেন কিনা আসলে নিবন্ধন বাড়ানোর জন্য এখন কি পদক্ষেপ গ্রহণ করা দরকার? সংখ্যা কিন্তু খুব একটা বেশি বাড়েনি নিবন্ধনের ক্ষেত্রে। ঠিকই বলেছেন, আরো অন্যান্য উইন্ডোগুলি খুলে দেওয়া, এটা করেছিল সরকার। সবসময় বেস্ট কাজটা করতে চায়, কিন্তু বেস্ট কাজ করার মতো আমাদের মানসিকতা, সুযোগ সুবিধা সাধারণ, যেমন আমারই ধরেন আমার কথাটা দেয়, আমি এখনো প্রাচীনপন্থী একটা 500-700 টাকার আমি আমি এই ব্যবহার করি, সেলফোন ব্যবহার করি। আমার এই সেলফোন দিয়ে ওই টিকার জন্য নিবন্ধন করা যাবে না, এটার জন্য ওই একটা বড় স্মার্টফোন লাগবে, স্মার্টফোন লাগবে। আমি তো আমার পুরানো অভিজ্ঞতা, আমাকে এই যে আমার ছেলে বলেছে সে চাকরি করে বেতন পেয়ে আমাকে এটা কিনে দেবে, আমি তুমি তো কিনে দেবে, এটা চালাইতে পারবো তো আমি, তোমাকেই লাগবে আমার সব ফিটফাট করে দিতে হবে। এই জন্য আমি মনে করি যে সরকার এখন যেটা আরো অন্যান্য অ্যাভিনিউ ওপেন করে দেওয়া, আর স্কুলের ছেলে মেয়েদেরকে অ্যাপ্লাই করা যে তোমরা প্রত্যেকটা রিক্সাওয়ালার কাছে যাও, প্রত্যেকটা বাড়ি ঘরে ওটা ফিল আপ করে দাও। আর এত সঙ্গে আমি এটাও করে যে একটা উইন্ডো ওপেন করা দরকার, যে কেউ আইডেন্টি কার্ড, আমাদের ভোটার কার্ড বা আইডেন্টি কার্ড তাকে ওখানে বসেই তারা ফিল আপ করে দিতে পারবে, তাহলে আমার মনে হয় বেশি আসবে টিকা নিতে মানুষ। আমাদের বাংলাদেশের লোক তারা টিকা দিতে অভ্যস্ত, তারা আমরা অনেক বেশি সচেতন আমার জনগণ, তারা আমরা জনগণ সচেতন না হলে কি বাংলাদেশ স্বাধীন হতে এত সহজে? এটা মনে রাখতে হবে। আমরা প্রথমটা দেখি, পরে মানুষকে ক্ষমা করি, তারপরে যখন পাকিস্তান যখন তারা আমাদের ক্ষমাটাকে দুর্বলতা মনে করলো, তারা মনে করে পিটান দেবে, দেখলো যে পিটান দিয়ে তারা দেশে হারালো। এখানেও মনে করতে হবে আমাদের দেশবাসী টিকা নেবে, কেউ এটাকে ঠেকাতে পারবে না, পর্যাপ্ত আসলেই হলো, সময় মতো সাপ্লাই পেলে আমরা, এবং সেটা আমি আবার বলছি যে আমাদের সরকার ঠিক পথে আছে, তবে একবার দুবার আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের প্রেসিডেন্ট সাহেব যদি এই সব জায়গায় নেন, আরো উৎসাহটা বেড়ে যাবে। আপনি বলছেন যে সরকার প্রধানের টিকা প্রকাশ্যে নেওয়া উচিত, আপনি তো বারবারই সেটি বলেছেন। এটা বলছি, আমরা আমাদের সরকার প্রধানকে দেখতে চাই। আমি দেখি যে যেমন কি ধরেন আজকে আমি গেছি বলে যতগুলি ওখানকার নার্সরা একটা ছবি উঠাতে চায়, একটা করতে চায়, ডাক্তাররা ইরা, তো আমার প্রধানমন্ত্রীকে থাকলে তার সিকিউরিটির প্রশ্ন আছে, তবু তারা নিশ্চয়ই তারা চাইবে যে ওনার সাথে একটু কথা বলবে, বলবে যে নেত্রী আপনার সাথে একটা ছবি উঠাবো, আপনার নেতৃত্ব এইসবের যারা, উনি তো সহজে মানুষকে জয় করতে পারেন, সুতরাং তার জন্য এটা একটা রাজনৈতিক সুযোগ। অবভিয়াসলি উনার সাথে যখন ছবি উঠাবে, আজকে যদি আমাদের মির্জা ফখরুল আলমগীর যায়, তার সাথে লোকে ছবি উঠাবে, তো এটা তো ভালো, তাদের জন্য প্রচার হবে, এটা বিএনপির জন্য মহাপ্রচার হবে, তাদের জন্য তাদের পাশে দাঁড়িয়ে ছবি উঠাচ্ছে। আপনার কাছে আসি একটু পরে আমি আবার। মোহাম্মদ আরাফাত, আপনি নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যম খেয়াল করেছেন যে সারাদিন আমাদের টিকা দান কেন্দ্রগুলো ছবি নিয়ে অনেকে ট্রল করার চেষ্টা করছে। এটিও আসলে এক ধরনের বিভ্রান্তি মানুষের মধ্যে তৈরি করছে। তারা ইউএস প্রেসিডেন্টের টিকা দেওয়ার ছবি, তার সঙ্গে সঙ্গে আমাদের মন্ত্রীদের টিকা দেওয়ার ছবি নিয়ে পাশাপাশি প্যারালাল করার চেষ্টা করছে। এত লোক কেন সেখানে গেছে, কি অবস্থা? এটিও কি আসলে মনে করেন নেগেটিভিটি মানুষের মধ্যে তৈরি করতে একটা চক্রান্ত কিনা আসলে, মোহাম্মদ আরাফাত? এটা যেটা হচ্ছে কি, জি না, আমার যেটা মনে হয় যে এখানে আজকে যেহেতু মানে নেশন ওয়াইড রোল আউটটা করা হয়েছে, সেটার উদ্বোধন আজকে হয়েছে। আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী যেদিন উদ্বোধন করলেন, সেটি WHO একটা প্রোটোকল অনুযায়ী কিছু মানুষকে টিকা দিয়ে আবার 2 সপ্তাহ একটা অবজারভেশনের একটা পিরিয়ড রাখে,
তারপর নেশন ওয়াইড রোল আউট করা। তো আজকে নেশন ওয়াইড রোল আউট করতে যেটা হয়েছে যে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, সাথে অন্যান্য ক্যাবিনেটের অন্যান্য সদস্যরা ছিলেন, খুবই ন্যাচারালি বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসিয়ালসরা ছিলেন। তো ওখানে একটা ক্রাউড হয়েছে, গণমাধ্যমের অনেক কর্মীরা ছিলেন, যেখানে একটা ক্রাউড হয়ে গেছে। তো আমি যেটা মনে করি সেটাকে একটু সাবধানতার সাথে এড়ানো গেলে হয়তো ভালো হতো। কিন্তু বাংলাদেশের বাস্তবতা আপনি জানেন, এরকম সিচুয়েশনে সবারই আগ্রহ থাকে, সবাই ওখানে ছবি তুলতে চাই, কাভার করতে চাই, দেখতে চাই, এরকম একটা সিচুয়েশন হয়েছে। বাট এই ট্রোল গুলো আসলে ঠিক আছে, এটা 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 আসলে খুব একটা প্রতিবন্ধকতা তৈরি করবে বলে আমি মনে করি না। দিন শেষে মানুষ তার নিজের স্বার্থে, নিজের সুরক্ষার জন্যই টিকাটি নিবে, এটা আমি বিশ্বাস করি। এবং শুরু যেমনই হোক, ধীরে ধীরে সবকিছু একটা প্রপার ব্যবস্থাপনায় চলে আসবে। যেমন আপনি করোনার বিষয়টি আপনি দেখেন, যখন আমাদের ঘাড়ে এসে পড়লো করোনা, আমি যদি একটু ছোট্ট করে বলি, প্রথম দিকে কি হলো, পিপি কোথাও পিপি না, মানে বিশাল একটা সমস্যা তৈরি হলো। তারপরে এটা কিন্তু 2 থেকে 3 সপ্তাহ, ম্যাক্সিমাম 1 মাস, তারপরে কিন্তু পিপির আর ঘাটতি থাকেনি। বাংলাদেশ উল্টো পিপি এক্সপোর্ট করা শুরু করেছে। তারপরে আপনার অক্সিজেন নিয়ে সমস্যা তৈরি হলো, সেই অক্সিজেনের সমস্যাও কিন্তু আপনার 2-3 সপ্তাহের মধ্যে কেটে গেছে। আর কোন রিপোর্ট আপনারাও করতে পারেননি যে এখানে অক্সিজেন সমস্যা নিয়ে ঘাটতি দেখা যাচ্ছে। তারপর আপনি দেখেন আরেকটা প্রবলেম হয়েছিল কি, প্রাইভেট হসপিটালগুলি রোগী নিচ্ছিল না। এক হসপিটাল থেকে আরেক হসপিটাল, আরেক হসপিটাল থেকে আরেক হসপিটাল, কিছু অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটনা ঘটেছে। আমরা তীব্র প্রতিবাদ করেছি, সমালোচনা করেছি, সেটাও কিন্তু সমন্বয়ের মাধ্যমে 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে দূরীভূত হয়ে গেছে। আমি যেটা বলতে যাচ্ছি যে চ্যালেঞ্জ আমাদের ঘাড়ে এসে পড়ে, সমস্যা আমরা পড়ি, কিন্তু আমরা সেখান থেকে উতরে যাই এবং ইভেন্চুয়ালি আমরা একটা সমন্বয় করে একটা সুস্থ ব্যবস্থাপনা নিয়ে আসতে পারি। এইটাই হলো সবচেয়ে বড় জিনিস। শুরু যেমনই হোক, শেষ ভালো যার, সব ভালো তার। সর্বশেষ কি হয়েছে, ব্লুমবার্গের রিপোর্টে বাংলাদেশ পোস্ট করোনা পরবর্তী সময় বিশ্বের সেফেস্ট 20টা কান্ট্রির একটা হয়ে গেছে। সব মিলে আজকে দেখেন 3% এর নিচে আমাদের ইনফেকশন। WHO বলে, ডাক্তার জাফরুল্লাহ সাহেব ভালো জানবেন, 2.5 এর নিচে হয়ে গেলে সম্ভবত আমরা ফেজ আউট করার দিকে অলমোস্ট এগিয়ে যাচ্ছে, এরকম বলা হয়। তো সব দিক থেকে কিন্তু আমি মনে করি একটা স্থিতিশীল, একটা ভালো পজিটিভ ইতিবাচক দিকে যাচ্ছি। 2-4টা ধরেন সোশ্যাল মিডিয়া থাকলে 2-4টা জায়গায় কিছু ট্রল হবে, কিছু মজা করবে, কিছু ব্যঙ্গ করবে, বাট বিগার পিকচারে এগুলো খুব বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবে বলে আমি মনে করি না। জি, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরে আসবো আমরা। কারণ টিকা তো নেওয়া হলো, টিকার পরে আসলে আরো অনেকগুলো বিষয় আছে, শিক্ষা প্রতিষ্ঠান খোলা, অর্থনৈতিক জীবনকে আরো চাঙ্গা করা, জীবন জীবিকার সমন্বয় করা, সেটা নিয়ে সরকারের ভাবনা কি হওয়া উচিত, সে সমস্ত প্রসঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে আপনারাও থাকবেন, দর্শক আপনারাও থাকবেন। বিরতি নিয়ে ফিরে এসে বাকি আলোচনা। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত। আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আজকে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। কথা বলছি টিকা এবং তারপর এই প্রসঙ্গ নিয়ে। বিরতির আগে টিকা সংক্রান্ত রাজনীতি এবং গুজব এই সমস্ত প্রসঙ্গে কথা বলেছি। আসলে বলেছিলাম যে টিকা তো দেওয়া হচ্ছে বা টিকা দেওয়া শুরু হয়েছে, এরপরে আসলে বিভিন্ন বিষয় যেগুলো আটকে আছে বা বন্ধ করা আছে করোনা সংক্রমণের কারণে, সেগুলো খোলার ব্যাপারে সরকার কি সিদ্ধান্ত নিতে পারে বা কি নেওয়া উচিত বলে আপনারা সবাই মনে করেন, সে প্রসঙ্গে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আপনার কাছে আসি। টিকা দেওয়াতে বাংলাদেশ বিশ্বে একটা রোল মডেল, আমরা ভ্যাকসিন হিরো পেয়েছি। আমরা বুঝতে পারছি টিকার বাস্তবতা হয়তো আমরা সফলভাবে সম্পন্ন করতে পারবো, দু একটি ভুল ত্রুটি হয়তো বা হতে পারে এর মধ্যে। তারপরের বাস্তবতা আপনি কি প্রত্যাশা করেন, কোন কোন বিষয়গুলো খুলে দেওয়া দরকার? শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে অনেক কথা হচ্ছে। আমরা একটা জিনিস খেয়াল করেছি কিনা, সরকার চেষ্টা করেও কিন্তু মসজিদে জামাত হয়েছে, আমাদের মাদ্রাসাগুলি খোলা রয়েছে, আমাদের স্কুল কলেজগুলি বন্ধ। এটা কিন্তু এখন সময় এসছে, আমার মনে হয় আর দেরি না করে আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া উচিত। তবে এখানে যেটা করতে হবে, এখনো সোশ্যাল ডিস্টেন্সটাকে বহাল রাখতে হবে, আমাদের মাস্ক পরাটাকে অব্যাহত রাখতে হবে। এই জন্য যেটা করতে হবে, এদেরকে কোনো কোনো স্কুলে যাদের ছাত্র বেশি, যাদের সেকশনটা হয়তো একটা বাড়াতে হবে, বা ওখানে সেকশন কিছু করে হয়তো কিছু কাটছাট করতে হতে পারে। যেমন যেভাবে এখন সরকার মনে করছে পরীক্ষাটা হবে, তবে 2-4 সব পরীক্ষার নম্বর কম। এইসব থেকে আলোচনা করে আমার মতে স্কুল কলেজটা খুলে দেওয়া উচিত, স্কুল কলেজগুলি খুলে দেওয়া উচিত, মাদ্রাসাটা যে আছে সবগুলি এটাকে আর দেরি করা উচিত হবে না আমাদের। তা নাহলে আরেকটা অসুবিধা কি হলে আমি বলি, ছাত্ররা যদি পরীক্ষা না থাকে, একটা অবহেলা চলে আসে পরীক্ষায়। যত কিছুই বলেন না কেন, ওই ক্লাসরুমে আমার ওই বন্ধুটার সাথে দেখা হলো না, তার সাথে টক খাওয়া হলো না, তার বড়ি কিনে খেলাম না, বাদাম কিনে, তার একটা আনন্দ আছে আমাদের লাইফে, ছোটবেলার সেই স্মৃতিগুলো, এটা থেকে বঞ্চিত হয়ে যায় তার বাড়ি ঘরে।
আর স্কুলে বলতো তাহলে বাপ মা পয়সা দেবে কেন? পয়সা দেয় না। আগে যে স্কুলে যাওয়ার জন্য যে 1 টাকা পয়সা দিত ঝালমুড়ি খাওয়ার জন্য, সেটা তো পায় না। এবং তার ফলে যেটা হচ্ছে কি, আমাদের 2-4টা যে ঘটনা ঘটছে, 2-4টা লার্জ না, এই যেমন ধরে ইয়াং গ্যাং, তারা ছোটখাটো ব্যাপার নিয়ে একে অপরকে, আমার একটাই মনে করি, সবাইকে নিয়ে বসে সরকারের এই মাসের মধ্যেই স্কুল কলেজগুলি খুলে দেওয়া উচিত। আপনার কাছে আরেকটি প্রশ্ন জাফরুল্লাহ চৌধুরী, সেটি হচ্ছে টিকা নেওয়ার পরেও কি আসলে স্বাস্থ্যবিধি মানতে হবে কিনা, মাস্ক পরতে হবে কিনা, এটি নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মধ্যে। এই ব্যাপারে বলি, স্বাস্থ্যবিধি মানতে হবে, সোশ্যাল ডিস্টেন্স রাখতে হবে। এই যে একটা বিজ্ঞাপন দেখি মাস্কের যে আছে, ওটা অব্যাহত রাখতে হবে। বাসে এটা আছে, ওটা র্যান্ডমাইজ করতে হবে যে বাসে উঠা যাবে না ভাই, আপনার এটা করেন। এবং ওই ইটার ফলে যেমন কি আমার হাসপাতালের সামনে এসে আমি দাঁড়িয়ে থাকি, যে যখন দেখি যে রিক্সাওয়ালাকে হাত দিয়ে দেখাই এটা, সে তাড়াতাড়ি একটা বাইর করে লাগায়, আমি এটা তোমার জন্য, তোমার জন্য যেমন থাকা তোমার নিজে ডাক্তার ভুল হয়ে গেছিল, আমি তো ভুল হচ্ছে এখন লাগাও, এটাকে লাগাও, এটার সাথে এই সিগারেটটা খেও না, এটা তো অসুবিধা আছে। এই পাবলিক ক্যাম্পেইনটা চালাতে হবে আমাদেরকে, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের এটা। এবং এই যে আরাফাত বলছিল না, আমরা এত সহজ উত্তরণ কেন, একসময় আমরাও কিন্তু অত্যন্ত একটা পশ্চাৎপর মনোভাব দেখিয়েছি। এসছে বলে বাড়িঘরে থাকতে দেয়নি, বাড়িঘর আক্রমণ করেছি, বাসা বাড়ি বেরি করে দিয়েছি, কিন্তু কিছু দিনের মধ্যেই জনসাধারণ বুঝেছে আমার বাড়িতে যদি আমি থাকি অতটা ক্ষতি করব না, বরঞ্চ আমি বেড়াই তাহলে ক্ষতি হবে। আমি মনে করি যে এইসব যেগুলি সরকার নিয়েছে সেগুলিকে অব্যাহত রাখতে হবে, স্কুল কলেজ খুলে দিতে হবে, তাদের সেকশন বাড়াতে হবে, তারপর 2-1টা জায়গায় কমিয়ে ওটা সেকশন বাড়িয়ে এটাকে অব্যাহত রাখতে হবে। আর আমাদেরকে একটা লাস্ট কথা বলি, অবশ্যই বিপদ মানুষকে অনেক কিছু ব্যাপারে সচেতন করে। এই যে যেমন সরকার হাইকোর্ট 10টা প্রক্রিয়ার মূল্য নির্ধারণ করতে সরকারকে বাধ্য করে, সরকার 10টা অক্সিজেনের দাম, এর দাম করেছে, এটা ওয়ান দাম, কিন্তু আমার মতে এটা পর্যাপ্ত হয়নি। আপনার কাছে এই প্রসঙ্গ নিয়ে শুনবো আমি, আমাদের সময় আছে আমাদের হাতে আরো। জাফরুল্লাহ চৌধুরী, আপনি থাকুন আমাদের সঙ্গে। মোহাম্মদ আরাফাত, আমরা তো বলছিলাম যে টিকা এবং তারপরে তো আসলে অনেকগুলো বিষয় আছে, সেগুলো খোলার ব্যাপারে বা সচল করার ব্যাপারে আসলে সরকার ভাবছে, আমরা সেটা বুঝতে পারছি। সেটি কত দ্রুত হতে পারে বা হওয়া উচিত বলে আপনি মনে করেন? আর টিকা নেওয়ার পরের স্বাস্থ্যবিধি তো আরো অনেক বেশি মানা উচিত, সে ব্যাপারে প্রোপাগান্ডা বা প্রচারণা কতটুকু চলছে বলে আপনি মনে করেন? মোহাম্মদ আরাফাত। ধন্যবাদ। না, আমি মনে করি যে স্কুল কলেজগুলি হয়তো যেহেতু আপনার টিকাটা রোল আউট শুরু হয়ে গেছে, ধীরে ধীরে হয়তো এটা খোলার দিকে যাবে সরকার। এটা একটা। দ্বিতীয় জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে প্রশ্নটা আপনি উঠিয়েছেন, সেটা হচ্ছে টিকা পরবর্তী সময়ে আমরা, বা এটা যখন চলতে থাকবে রোল আউটটা, আমরা মাস্ক পরবো কিনা, স্বাস্থ্যবিধি মানবো। এখানে খুবই ক্যাটেগরিক্যালি আমি বলতে চাই যে অবশ্যই আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে, অবশ্যই আমাদের মাস্ক পরতে হবে। আমি আজকে ধরেন একটি ডোজ নিয়েছি, আমি দ্বিতীয় ডোজটি নেওয়ার আগ পর্যন্ত মাস্ক পরবো, এমনকি দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও আমি মাস্ক পরবো। এবং হাত স্যানিটাইজ করা, হাত ধোয়ার যে বিষয়টি, এটা আমাদের কন্টিনিউ করতে হবে। এবং সোশ্যাল ডিস্টেন্সিং যতটা পারা যায় আমাদের মেনটেন করতে হবে। আমি তো এটাও মনে করি যে একটা পর্যায়ে হয়তো এই করোনা ভাইরাসটা বাংলাদেশ থেকে, আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে, পৃথিবী থেকে হয়তো চলে যাবে এই টিকা কার্যক্রমের মাধ্যমে। আমি তো মনে করি তারপরেও এই করোনার মধ্যে আমরা যে বিষয়গুলি শিখেছি তার কিছু কিছু আমাদের কন্টিনিউ করা উচিত। যেমন মাস্ক পরাটা আমি স্টিল পার্সোনালি আমি মনে করি আমি কন্টিনিউ করব, কারণ এটা আমাকে অন্যান্য আদার রেসপিরেটরি ডিজিজ যেগুলো আছে সেগুলো থেকে প্রোটেকশন দিবে। আমার হাত স্যানিটাইজেশন এবং হাত ধোয়ার যে আপনার অভ্যাসটা, সেটা আমাকে অন্যান্য আদার ডিজিজ থেকে প্রোটেকশন দিবে, আমাকে সুস্থ রাখবে। কাজেই মানুষের যে বিহেভিয়ারাল চেঞ্জ, সেটা আনতে কিন্তু সময় লাগে। ধরেন আপনি ক্যাম্পেইনের মাধ্যমে মানুষ কিন্তু সাথে সাথে লুফে নিয়ে আপনার এই যে ট্রান্সফরমেশনটা, এটা কিন্তু হয় না। কিন্তু করোনা আমাদেরকে একটা বড় সময় ধরে এই ট্রান্সফরমেশনটার মধ্যে নিয়ে গেছে। তো আমি মনে করি যে আমাদের মাস্ক পরার অভ্যাসটা, আমাদের এয়ার পলিউশন আছে, অন্যান্য আদার পলিউশন আছে, আদার রেসপিরেটরি ডিজিজ আছে, এইটা আমরা আমি মনে করি করোনা পরবর্তী পৃথিবীতেও বাংলাদেশের মেজরিটি মানুষ যদি এটা কন্টিনিউ করে, এটা তো খারাপ কিছু না, এটা একটা ভালো জিনিস। স্বাস্থ্যের জায়গা থেকে আপনার প্রোটেকশন রাখবে। আপনি খেয়াল করে দেখবেন যে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোতে
আপনি দেখবেন যে ওরা কিন্তু মাস্ক পরে, হেঁটে বাসায় ফিরে অফিস থেকে মাস্ক পরে ওরা রাস্তায় এবং ফুটপাতে হাঁটছে। সেগুলো কিন্তু অনেক ধরনের ডিজিজ থেকে কিন্তু আপনাকে প্রোটেকশন দেয়। এবং করোনা যখন আসলো ওই দেশগুলো কিন্তু অলরেডি মাস্ক পরার অভ্যাসের মধ্যে থাকাতে প্রাথমিক পর্যায়ে অনেকখানি তারা আপনার বেঁচে গিয়েছিল। তো এই ধরনের ভালো জিনিসগুলো আমরা ধরে রাখতেই পারি, মানে যতদিন করোনা পুরোপুরি যাচ্ছে না ততদিন তো এটা মেনটেন করতেই হবে, আপনি টিকা নেন বা না নেন। জি, মোহাম্মদ আরাফাত, আপনার কাছে আরেকটি প্রশ্ন আছে, আমরা শেষের দিকে একেবারেই প্রশ্নটি আপনাকে করতে চাই। সেটা হচ্ছে যে বিএনপি বা বিরোধী দলের পক্ষ থেকে একটি কথা বলা হচ্ছে বারবারই যে সবাই টিকা পাবে কিনা সেটি নিয়ে তারা খুবই সন্দিহান। কতগুলো টিকা বাংলাদেশে আসবে, সবাই পাচ্ছে কিনা, এটি ব্যবস্থাপনা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন, এটি একটি প্রশ্ন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে বেসরকারি ব্যবস্থাপনায় টিকা নিয়ে কিন্তু আজকে জাফরুল্লাহ চৌধুরীও তিনি বলেছেন যে আসলে এই ব্যাপারে একটু সাবধান থাকা দরকার। আপনারা এই সরকারি বেসরকারি ব্যবস্থাপনার মধ্যে সমন্বয় কিভাবে করবেন, সবাই কি টিকা পাবে? না, ধন্যবাদ। না, সবাই টিকা অবশ্যই পাবে। সরকার কিন্তু 14 লক্ষ, টোটাল নাম্বারটা 14,47,000, সরি, হ্যাঁ, 14,47,86,000 টোটাল আপনার নাম্বারটা আইডেন্টিফাই করা আছে এবং অগ্রাধিকারের স্টেপগুলি বলা আছে। সবাইকে আওতায় আনতেই হবে, এটা না আনলে তো পুরোপুরি এটা কার্যকর হবে না। কাজে বিরোধী দলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে এই সন্দেহ প্রকাশ তো তারা প্রত্যেকটি পদক্ষেপেই করছে, এটা তাদের রাজনৈতিক জায়গা থেকে হয়তো করছে, কিন্তু তাদের সন্দেহ যেখানে হচ্ছে সরকার সেখানে কিন্তু সন্দেহগুলোকে দূর করে পদক্ষেপ নিয়ে সফল হয়ে যাচ্ছে। আমি একটু মজা করে একটি কথা বলি, আমাকে ধরেন আমার ফেসবুকে ডাক্তার জাফরুল্লাহ সাহেবের জন্য বলছি, অনেকে এভাবে বলছে আপনি নিজে টিকা নেন। আমি যখন টিকা নিয়ে সচেতন করার জন্য কাজ করছিলাম যে এটা অ্যাস্ট্রাজেনিকার টিকা, এটা ভারতীয় উদ্ভাবিত টিকা নয়, এটা ট্রায়ালের জন্য আসেনি, আপনি এটার উপর আস্থা রাখতে পারেন, টিকা নেন, এগুলো যখন বলছিলাম তখন বিরোধী পক্ষের কিছু কিছু লোকজন এসে আমাকে বলছে যে এই টিকায় আপনার এত আস্থা, আপনি নেন। তো আমি তখন বলেছি আমি তো এখনই নিতে চাই, আমি সুযোগ পেলে নিব। তো তো তারা বলছে আপনি যদি নেন তাহলে আমরা বুঝবো এটা নিরাপদ, মানে একটা ট্রোল করার জায়গা থেকে। তো আজকে আমি টিকা নিয়ে যখন পোস্ট করেছি এদের মধ্যে কেউ কেউ এসে বলছে যে এই টিকা যে আসলেই টিকা, এটার মধ্যে পানি ছিল না, আমরা কিভাবে বুঝবো? কাজে আপনি কিছু মানুষ আছে আছেন, মানে কিছু মানুষ আছে তাদেরকে আপনি কখনোই স্যাটিসফাই করতে পারবেন না। কিন্তু আমি মনে করি এই ধরনের কিছু নিন্দা করে যাবে, কিন্তু আমাদের সঠিক কাজটা করে যেতে। আর বেসরকারি ব্যবস্থাপনা নিয়ে আপনার কোনো উত্তর আছে কিনা মোহাম্মদ আরাফাত? এবং বেসরকারি ব্যবস্থাপনা, বেসরকারি টিকা, বেসরকারি ব্যবস্থাপনা, বেসরকারি ব্যবস্থাপনা নিয়ে আসলে এখন এই ধরনের তো কোনো উদ্যোগ এই মুহূর্তে নেই। এখন যেটি সরকার প্রায়োরিটি দিচ্ছে পুরোটাই সরকারি ব্যবস্থাপনাতেই হবে, এবং সরকারি বেসরকারি যত ইনফ্রাস্ট্রাকচার আছে পুরোটাকেই সরকার কাজে লাগবে, কারণ 14,47,87,000 বিশাল নাম্বার। বেসরকারি ব্যবস্থাপনায় আমি যতটুকু জানি যে মানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির যারা মেম্বার্স, যারা ফ্রন্টলাইনার, তাদের জন্য তারা একটা আলাদাভাবে তাদের নিজ খরচে 10 লক্ষের মতন একটা ব্যবস্থাপনার কথা বলছিল, সেটা আলাদা একটা হিসাব। তো কিন্তু বাইরের বাজারে প্যারাসিটামলের মতো বিক্রি করার কোন সিদ্ধান্ত এই মুহূর্তে আছে বলে আমার জানা নেই। জি, মোহাম্মদ আরাফাত, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কাছে আসি, আমরা শেষ পর্যায়ে অনুষ্ঠানের, আমাদের সময় বেশি নেই। জাফরুল্লাহ চৌধুরী, আপনি আপনার পুরো আলোচনায় খুব নির্মোহভাবে বলেছেন যে টিকা নেওয়া উচিত, টিকা নিলে আসলে ক্ষতি নেই, টিকাটি আসলে অক্সফোর্ডের। আপনি ঠিক যেভাবে বলছেন, আপনি তো নিজে একজন চিকিৎসক এবং তার পাশাপাশি রাজনৈতিক দল বা জোটেরও প্রতিনিধিত্ব করছেন আপনি আজকের আলোচনায়। তারা তো আসলে ব্যাপারটা এভাবে ভাবছে না এবং একটা বড় সমর্থক রয়েছে তাদের সঙ্গে। এই যে টিকার এতগুলো টিকা, তারা কি নেবেন কিনা শেষ পর্যন্ত? আমার মনে হয় অনেক সময় তর্কের খাতিরে তর্ক করে, এই করে সেটা, তাদের উত্তর তো সরকার দিয়েছে। যেমন আরাফাত বলেছে সরকারের তো সবাইকে টিকা দেওয়া, যেমন অলরেডি সরকার, যেমন আমার একটা এই ব্যাপারে দুটা ব্যাপারে সরকার করেছে। আমি বলেছি যে আজকে আপনার যেটা এই যে নিবন্ধন প্রক্রিয়াটা একটু কঠিন সবার জন্য, স্মার্টফোন টোনের জন্য, তো আপনার সরকার যেমন ইতিমধ্যে ভাবতে শুরু করেছে অল্টারনেটিভ কিছু করা যায় কিনা, বা কার্ড, এটা একটা গুড সাইন। দ্বিতীয়ত সরকারের কেবল তাই না, আমি সালমানকে একটা ধন্যবাদই দিতে চাই। কেউ বলেছে তারা এই মুহূর্তে বেসরকারি আনছে না। তার মানে দে হ্যাভ টেকেন দ্য পয়েন্ট। আমাদের পয়েন্টটা ছিল কি, তোমার বেসরকারিতে আপনি $5 দিয়ে এনে ঢাকা ক্লাবে 4,000 টাকা দিয়ে বিক্রি করছেন। এতে হয় কি, একদল লোক তো সেটা যাবে $45, $5 এটা
কিছু এখন তো কিছু অর্থবান হয়েছে, সবাই যদি ওদিকে ছুটে বেসরকারি রেজাল্টটা হলে বেসরকারি খাতে হবে, সরকারি খাতে না। সেই জন্য আমি বলেছি আমি অবশ্যই নেব, তবে সরকারিটাই নেব। সরকারিটা আপনারাও সরকারিটাই নেন, বেসরকারিটা বেক্সিমকো বলেছে তারা আপাতত স্থগিত আছে, সরকারও বলছে আগে আমাদেরটাই হয়ে যাবে তারপরে। তার মানে সরকার যে কিছুটা আমাদের সমালোচনাটাকে নিচ্ছে না তা না, সেটাই আমাকে উৎসাহিত করেছে সরকারের পক্ষ হয়ে কথা বলা। যদি সরকার আমার কোনো পরামর্শই তারা নেন না, কিন্তু আমি ভালোটা আমি বলেই যাব। না, জাফরুল্লাহ চৌধুরী, আপনার এই বক্তব্যগুলো আসলে আপনার ফোরাম বা আপনার সংগঠন বা আপনাদের জোট কিভাবে গ্রহণ করে সেটি আমাদের খুব জানার ইচ্ছা। আপনি তো খুব সোজা সাপটা কথা বলেন, আপনার ভাষায় সত্য কথা বলেন, তারা কিভাবে সেটি গ্রহণ করে? আমার কাছে আমি বোকা মানুষ, বুঝি না, মাত্র 150টা পৃথিবীর দেশ বুঝি সুঝি না। তারা যেসব স্বপ্ন আজকে দেখছে আমি সেটা 50 বছর আগেই শেষ করে এসেছি, এটা অনেকে রিয়েলাইজ করে না। আপনি কি সেখানে সমালোচিত হন আপনার এই বক্তব্যগুলোর জন্য, জাফরুল্লাহ চৌধুরী? হ্যাঁ, মানে আপনার এই বক্তব্য না, তারা বলে যে আমি ঝামেলা করি সবার জন্য, তারা আমার কারণে অগ্রগতি হচ্ছে না, আন্দোলনের আমার কারণে তোমাদের অগ্রগতিটা করার মতলবই তোমাদের নেই, আমাকে একটা অজুহাত হিসাবে ব্যবহার করছো। তোমরা আন্দোলনের নামো, আমাকে পাও কিনা দেখো, আমি তোমাদের প্রত্যেকটা আন্দোলনে, আমি তো এখনো আমার যতই হোক আমি জাফরুল্লাহ চৌধুরী, আমাদের সময় শেষ। মোহাম্মদ আরাফাত, আমাদের সময় শেষ। আপনি দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হয়ে আজকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য, এবং দর্শক সবাইকে শুভরাত জানাচ্ছি। কালকে আবার দেখা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। শুভরাত সবাইকে। দর্শক, এই ছিল সন্ধ্যার সংবাদ আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।